রাজ, আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো দিয়া। তুমি কি বুঝতে পারছো না তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ? আর তুমি এমন করতে থাকলে আমি কতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারব জানি না। আপনাকে কতবার বলবো আপনার কোথাও ভুল হচ্ছে, আমি দিয়া নই, আমি মনা। আপনি এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না? আমি সেটাই বুঝতে পারছি না। আপনি কারণ ছাড়াই আমার পিছনে পড়ে আছেন, প্লিজ আমাকে একলা ছেড়ে দিন। রাজই চুপ, একদম চুপ, আমাকে ছেড়ে যাওয়ার কথা একবারও উচ্চারণ করবি না। এত ভালো করে বোঝাচ্ছি, ভালো লাগছে না? তুই নিজের পরিচয় লুকাতে চাইলেই আমি সেটা মেনে নিব ভেবেছিস? তর মুখোশটা ছিঁড়ে ফেলতে রাজের 1 মিনিটও লাগবে না, বুঝেছিস? তবুও আমি তোকে সুযোগ দিচ্ছি, নিজে থেকে ঠিক হয়ে যা, তা না হলে নিজের অবস্থা দেখে নিজেই আতকে উঠবি। অনেক খেলেছিস আমাকে নিয়ে, আর না। এবার সেটাই হবে যেটা আমি চাইব। কথাগুলো বলেই রাজ চলে গেল। আমি মনা, গরিব বাবা মার একমাত্র মেয়ে, এই বছরেই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। এর আগে আমি গ্রামেই পড়াশোনা করতাম। বাবা মার খুব ইচ্ছা আমি ভালোমত পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করে বাবার কষ্ট দূর করব। আমিও তাই চাই, একদিন পরিবারের অভাব দূর করব, তাই খুব মন দিয়ে পড়াশোনা করি, যার ফলস্বরূপ এত ভালো ভার্সিটিতে চান্স পেয়েছি। কিছুদিন আগেই আমি এই শহরে এসেছি, ছোট থেকে গ্রামে বড় হওয়ায় শহরে কারো সাথেই তেমন তাল মিলাতে পারছি না। এখানে সবাই মোটামুটি বড়লোক বাবা মার আদুরে সন্তান। আমি এখানে কিছুই চিনি না। নিজেকে কেমন অসহায় লাগে, কিন্তু যতই কষ্ট হোক বাবা মার জন্য হলেও আমার এখানে থাকতে হবে। ভার্সিটির হলে উঠেছি, এখানেই 2টা মেয়ের সাথে এক রুমে থাকি। কিন্তু মেয়েগুলোও বড়লোক, আমার সাথে তেমন কথা বলে না। তার মধ্যে আমি নতুন মুছিবতে পড়েছি। আমার এই মুছিবতের নাম হল রাজ। মন্ত্রীর একমাত্র ছেলে রাজ। বাসা ভার্সিটির কাছেই। তার বাবা সবসময় তার সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখেন, একদল গার্ডস এসে তাকে ভার্সিটিতে দিয়ে যায়, আবার এসে বাসায় নিয়ে যায়। ভার্সিটির সব স্যারেরাও তাকে তোয়াজ করে চলে, কারণ রাজের কোনো অসুবিধা হলে তার বাবা সেই স্যারকে চাকরি করতে দিবে না, তার উপর সে নিজেও রাগী। রাজ নামটা বলতেই ভার্সিটির সবাই পাগল। সে ভার্সিটির জুনিয়র হলেও সিনিয়ররাও তাকে দেখে ভয় পায়, কারণ সে কিছুটা উগ্র মেজাজের। যখন তখন সিনিয়রদের গায়ে হাত তুলতে একবারও ভাবে না। সবসময় একটা গ্যাং নিয়ে ঘুরে বেড়ায়। এক কথায় রাজের যখন যা করার ইচ্ছা করবে, সব করার পারমিশন আছে তার। দেখতেও খুব হ্যান্ডসাম, প্রতিদিনই নতুন ড্রেস পরে ভার্সিটিতে আসে। তাকে দেখে সিনিয়র মেয়েরাও ক্রাশ খায়। আমি তো এমনেতেই সাধারণ ধনীদের সাথেই তাল মিলাতে পারছি না। আর এই রাজ তো তাই, ভিভিআইপি রাজের সাথে কথা তো দূর, তার দিকে তাকানোর সাহসও আমার নাই। যদিও সে আমার সাবজেক্টই পড়ে। ক্লাসের ফার্স্ট সিরিয়ালটা রাজ আর রাজের বন্ধু বান্ধবীদের জন্য বরাদ্দকৃত, আর আমি সবার পিছনের সিরিয়ালে বসি, তাই একসাথে ক্লাস করলেও আমাকে রাজ কখনো দেখেনি। কিন্তু 2 আগে আমি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলাম আর রাজ উপরে উঠছিল, আমি রাজকে খেয়াল করিনি, হঠাৎ করেই আমার রাজের সাথে ধাক্কা লেগে গেল। আমি তাড়াতাড়ি করে সরি বললাম, আমার ভুল হয়ে গেছে সেটাও বললাম। কিন্তু রাজ সেদিন আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি কাউকে খুন করে ফেলার মতো অপরাধ করে ফেলছি। প্রচণ্ড রেগে গেছিল। চোখ লাল করে আমার দিকে তাকিয়েছিল, আমি মাথা নিচু করে চলে এসেছিলাম। সেই থেকে আমার মুছিবত শুরু, রাজ আমার উপর সবসময় নজর রাখা শুরু করেছে, আর আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। বলতে গেলে ভার্সিটির সব মেয়েই রাজের জন্য পাগল, কিন্তু রাজ তাদের ছেড়ে আমার মতো একটা গাইয়া মেয়ের পিছনে পড়ল কেন, সেটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আমি রাজকে এড়িয়ে যেতে চাইলেও
রাজ কিছুতেই আমার পিছু ছাড়ছে না। আমি যতই পিছিয়ে যাচ্ছি উনি ততই এগিয়ে আসছেন। গতকাল কোনো কথা ছাড়াই হুট করে এসে জড়িয়ে ধরে বলে গেল আমাকে নাকি উনি ভালোবাসেন। কিন্তু আমি কারো সাথে প্রেম বা ঝগড়া করতে এখানে আসিনি। এসেছি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে, তাই যাই হয়ে যাক না কেন আমাকে ক্লাসে যেতেই হবে। তবে যত সম্ভব লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করছি। অতঃপর প্রতিদিনের মতো আজকেও চুপি চুপি পিছনের দরজা দিয়ে ক্লাসে ঢুকে পিছনের সিরিয়ালে বসে পড়লাম আর চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করতে থাকলাম, রাজ যেন আমায় দেখতে না পায়। কিন্তু প্রার্থনা শেষ করে চোখ খুলে দেখি একটা ছেলে আমার ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে চলে যাচ্ছে। আমি কি আপনি আমার অ্যাসাইনমেন্টগুলি নিয়ে যাচ্ছেন কেন? ছেলেটি কিছু না বলে চলে যাচ্ছে। একটি মেয়ে পিছন থেকে এসে আমার হাত ধরে টেনে সামনে নিয়ে গেল। ছেলেটা অ্যাসাইনমেন্টগুলি জয়ের পাশে রেখে দিল। রাজ, কি হলো? ভূত দেখার মতো দাঁড়িয়ে আছো কেন? বসো, আজ থেকে কখনো যেন না দেখি তুমি আমার পাশে ছাড়া অন্য কারো পাশে বসেছ, মনে থাকবে? মোনা, ছেলেটা অন্য সব খারাপ করলেও এটা কিন্তু ভালোই করেছে। ফার্স্টে বসলে স্যারের লেকচার ভালো করে বুঝতে পারব, তাই কিছু না বলে বসে পড়লাম। রাজ, দ্যাটস লাইক এ গুড গার্ল। এভাবে কথা শুনলে অনেক আদরে রাখবো আর বেদবি করলে নরকে পাঠিয়ে দিব, বুঝেছ? পরপর 3টে ক্লাস শেষ হয়ে গেছে, এতক্ষণ স্যার থাকায় রাজ আমার সাথে তেমন কথা বলেনি। এখন টিফিন টাইম। রাজ, ক্যান্টিনে চলো। মোনা, আপনি যান, আমার ক্ষুধা পায়নি। রাজ, উফ, এখানে কেউ আমার কথার উপরে কত বলে না, তুমি কি সেটা দেখতে পাও না? তাহলে তোমার মতো একটা ফুচকি মেয়ে কি করে আমার কথা অমান্য করো সেটাই বুঝতে পাচ্ছি না। নিজে যাবা নাকি টেনে নিয়ে যাব? বাধ্য হয়ে চুপচাপ পিছনে পিছনে যেতে লাগলো মনা। রাজ ক্যান্টিনে যেতেই রাজকে দেখে টেবিল খালি করে দেওয়া হলো। রাজ অর্ডার দিল, খাবার দিয়ে যেতেই রাজ বলল তাকে খাইয়ে দিতে। মোনাহা, আমি আপনাকে কেন খাওয়াব? কি বলছেন এগুলা? লোকে কি বলবে? আপনারা শহরের মানুষ, আপনারা এতে অভ্যস্ত হলেও আমি অভ্যস্ত না। রাজ, হা হা হাতাই নাকি? বেড শেয়ার করার সময় এই লজ্জা কই ছিল? বিছানায় যেতে পারিস আর এটা করতে পারছিস না? ও আচ্ছা, সেটা রাতের অন্ধকার ছিল আর এটা সবার সামনে, তাই সমস্যা হচ্ছে, তাই না? রাজের কথাটা মনার হজম হল না। সে ভুলে গেল যে রাজকে। তাই কিছু না ভাবেই রাজকে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাজের মাথায় আগুন জ্বলে গেল। রাজ, ভালো মতো বোঝাইছিলাম, বলছিলাম অভিনয় বন্ধ করতে। শুনলি না তো? এখন দেখ তোর কি হাল করি। মনা দৌড়ে হলে ফিরে গেল। সারাদিন কেটে গেল, এতক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু সন্ধ্যার ঠিক আগে আগে হলে রাজ আর রাজের গ্যাংয়ের আগমন ঘটল হল। না, রাজ এখানে মোনাকে নিতে আসেনি, বরং সে এখানেই থাকতে এসেছে। হলসুপার অবাক হয়ে গেল, মন্ত্রীর ছেলে হলে থাকবে সেটা কি করে সম্ভব? রাজ, ম্যাম, আমাকে 304 নম্বর রুমটা দিন আর আদি, মাহির, স্নেহাকেও একটা করে রুম দিন। ম্যাডামের মাথায় কিছু ঢুকতেছে না, তাও বাধ্য হয়েই অন্যদের সরিয়ে রাজকে 304 রুমটা দিল। ম্যাডাম হলের সবাইকে ডেকে বলে দিল রাজের সাথে ভালো ব্যবহার করতে। হলের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ শয়তানি হাসি দিয়ে চাবি নিয়ে উপরে উঠতে লাগল 4 তলায় তার রুম। তাও মনার পাশের রুমটাই রাজ নিয়েছে। রাজকে রুমে ঢুকতে দেখে মনার আত্মা উড়ে গেল। আল্লাহ রক্ষা করো! কি চায় এই ছেলে? রাজ তার ঘরে ঢুকে ব্যাগটা ফেলে দিয়েই মনার রুমে ঢুকে গেল। মনার সাথে থাকা মেয়েগুলোকে বলল বাইরে যেতে। মনার ভয়ে গলা শুকিয়ে গেছে। মোনা, দে দ দ দ দ দেখুন। রাজ, দেখতেই তো আসলাম, দেখাও।
মোনা কাপা কাপা গলায় বলল, আপনি আমার সাথে এটা করতে পারেন না। রাজ, আমি তো কিছু করলামই না, তুমি নিজেই দেখাতে চাইলে। মোনা, হা, আপনি বাইরে যান। রাজ, বাইরে যাওয়ার জন্য এসেছি নাকি? মোনা, আমি কিন্তু চেঁচাব। রাজ, কোনো লাভ নেই, কেউ আসবে না। মনার চোখ ছল ছল করছে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন প্লিজ। আর কখনো আপনার আশেপাশে যাব না, কথা দিচ্ছি। রাজ, আমি তো তোকে সারাক্ষণ আমার সাথে রাখতে চাই। আচ্ছা ছাড় এসব কথা, মেইন কথায় আসি। আজকের রাতটা তোর সাথে কাটাতে চাই, তার জন্য কত নিবি বল? মোনা কেঁদে দিল। আমাকে দেখে কি এমন মনে হয় যে এত বাজে প্রস্তাব দিচ্ছে? রাজ, আরে এত ন্যাকামি করছিস কেন? মনার কাছে এগিয়ে যেতে যেতে বলল, যত চাইবি ততই দিব, টাকা আর সুখ দুইটাই। তাই চিন্তা না করে শুধু বলে ফেল কত টাকা চাস। আমি যে কোনো অ্যামাউন্ট পে করতে রাজি আছি। মনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শহরের ছেলেরা এত খারাপ হয় আমার জানা ছিল না। অনেক পড়াশোনা করেছি আর দরকার নাই, বড় কলেজে পড়ার শখ মিটে গেছে, আর ইচ্ছা নাই। আমি কাল সকালেই এখান থেকে চলে যাব, মনে মনে। কিন্তু এখন নিজেকে কি করে রক্ষা করব এই রাক্ষসের হাত থেকে? রাজ এগিয়ে আসছে আর মনা পিছাচ্ছে। রাজ এগুতে এগুতে মনাকে দেয়ালের সাথে মিশিয়ে দিল। তারপর মনার কোমর জড়িয়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, বিশ্বাস করো, খুব ভালোবাসি তোমাকে, ছাড়া বাঁচতে পারব না। রাজ মোনাকে জড়িয়ে ধরল, তারপর কি যেন ভাবল আর মোনাকে ছেড়ে দিয়ে চলে গেল। মোনার জীবনে কখনো দেখা হয় নাই, কথা হয় নাই, আর এখন বলছে নাকি ভালোবাসে। বড়লোকের ছেলে কখন কাকে ভালো লাগে নিজেই জানে না। বিছানায় নিতে পারলেই এসব ভালোবাসা উধাও হয়ে যায়। আজ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আর একটা দিনও না, কাল সকালেই আমি টিসি নিয়ে এখান থেকে বিদায় হব। যেমন কথা তেমন কাজ। সকালে মনা একটা টিসি অ্যাপ্লিকেশন লিখে নিজের সাবজেক্টের অফিস রুম থেকে সব ফর্মালিটি শেষ করে প্রিন্সিপালের রুমের দিকে যাচ্ছিল। এখন শুধু অ্যাপ্লিকেশনটা জমা দিলেই টিসি গ্রান্টেড হয়ে যাবে, বাকি সব কাজ শেষ। রাস্তায় স্নেহা, রাজের বান্ধবী, মোনাকে দেখে ফেলল। আর টিসির ব্যাপারটাও জেনে গেল। স্নেহা তাড়াতাড়ি রাজকে ফোন করে বলে দিল। রাজ, স্নেহা যে করেই হোক তুই ওকে একটু আটকে রাখো, ও যেন প্রিন্সিপালের রুমে কোনোভাবেই না যেতে পারে, আমি এক্ষুনি আসছি। স্নেহা, হারে আমি ওকে কি করে আটকাব, ও তো প্রায় চলে গেছে। আচ্ছা ছাড়, দেখতেছি। স্নেহা কিছু না বলেই মনার হাত ধরে টানতে শুরু করল। মনা, আরে কে আপনি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? স্নেহা কোনো উপায় না দেখে মোনাকে জড়িয়ে ধরে বলল, আরে আমাকে চিনতে পারছো না? ছোটবেলা কত খেলেছি একসাথে। মোনা, আমার সাথে? স্নেহা, তো কার সাথে? মোনা, আপু আমি এর আগে কখনো এই শহরে আসিনি, আপনার কোথাও ভুল হচ্ছে। কিছু যদি মনে না করেন, আমার একটি তাড়া ছিল, আমি যাই। স্নেহা কিছু বলার আগেই মনা চলে গেল। মনা যখন প্রিন্সিপালের রুমে ঢুকতে যাবে ঠিক তখনই কেউ তার হাত ধরে টেনে নিচে ফেল দিল। তারপর চুলের মুঠি ধরে প্রিন্সিপালের রুমের সামনে থেকে নিয়ে গেল। স্নেহা, আমার লাগছে, সাডুন প্লিজ। রাজ, আমার লাগে না বুঝি, আজ তোকে আমি বোঝাব রাজ কি জিনিস। আরে আমি কি করেছি? আমার সাথে এমন করছেন কেন? আর আমি যাই করি না কেন, আমাকে শাসন করার আপনি কে? আপনি আমার কেউ হন না, তাই আমার গায়ে আপনি হাত তুলতে পারেন না। কথাগুলি বলছিল মনা আর তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছিল রাজ। সেটাই তো আমি তোরকে। আর রাজ কি করতে পারে সেটাই তো এখন দেখাবো, একটু অপেক্ষা কর। রাজ রাজ মোনাকে টানতে টানতে ভার্সিটির মাঠে নিয়ে গেল। তারপর বলল, হে গাইজ, অ্যাটেনশন প্লিজ। মোনা, কি করতে চাইছেন?
রাজ মনার টিসির অ্যাপ্লিকেশনটা হাতে নিয়ে একটানে ছিঁড়ে ফেলে দিল। তারপর মোনাকে একটানে নিজের সাথে মিশিয়ে দিয়ে মনার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এক মনে মনার ঠোঁটে নিজের ঠোঁট চালিয়ে যাচ্ছে রাজ। মনা সাধ্যমতো চেষ্টা করছে রাজকে আটকাবার, কিন্তু পারছে না। কারণ রাজ ছেলে, তার উপর মারামারি করে অভ্যস্ত। মনার ধাক্কায় রাজ নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি, বরং সময়ের সাথে রাজের ঠোঁট চালানোর স্পিড বেড়ে যাচ্ছে। স্পিড বাড়তে বাড়তে এক পর্যায়ে তা কামড়ে পরিণত হলো। মনার ঠোঁটগুলো রক্তে ভিজে গেছে, তাও রাজ ছাড়ার নাম নিচ্ছে না। রাজের কাণ্ড দেখে সবাই অবাক। সবাই তাদের দেখছে। লজ্জায় মনার মাথা কাটা যাচ্ছে। একে তো মনার ঠোঁট যন্ত্রণা করছে, তার উপর সবার সামনে এই অবস্থায় মনা রীতিমতো কাঁপছে। মাঠের মাঝখানে রাজ আর মনা, সবাই তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। এক কথায় সবাই বিনে টিকিটে রোমান্টিক সিন দেখছে। কিছুক্ষণ পর রাজ মোনাকে ছাড়ল। ছাড়া পাওয়া মাত্রই মনা দৌড় দিতে চাইল, কিন্তু তা হল না। রাজ মনার হাত ধরে ফেলল, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, গাইজ, লেটস ইন্ট্রোডিউস উইথ মাই জিএফ। এটা হলো মনা, আমার একমাত্র প্রেমিকা। আজ থেকে এর উপর যে চোখ তুলে তাকাবে তার চোখ আরাজ তুলে নিবে। আর ওর ব্যাপারে যে কোনো নতুন খবর দিতে পারবে, মানে কই যাচ্ছে, কি করছে, আমাকে বলতে পারবে। তাকে খুশি করার দায়িত্ব আমি নিলাম। সবাই এর উপর নজর রাখবা, আর একটা কথা, এখানে যেন ওর কোনো সমস্যা না হয়। মোনা, আমাকে যেতে দিন, আমার শরীর খারাপ লাগছে। রাজ, আমাকে ছেড়ে যাওয়ার কথা আর কখনো বলো না বেবি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু একটু শিক্ষা দিচ্ছি, এরপর যেন আর এমন না করো। সেজন্য বলেই মোনাকে কোলে তুলে নিল, তারপর মনার রুমের দিকে যেতে লাগল। রাজের জন্য অনেক মেয়ে পাগল, তাদের এসব ঠিক হজম হচ্ছে না। এদের মধ্যে একজন মিনি, যে রাজকে পছন্দ করে, তার তো এসব মোটেই সহ্য হচ্ছে না। মিনি, এই গাইয়া মেয়েটার মধ্যে রাজ কি এমন দেখল যে সবার সামনে প্রেমিকার স্বীকৃতি দিয়ে দিল? কিছু একটা গণ্ডগোল আছে। রাজ কোনো উদ্দেশ্য ছাড়া একে মেনে নিতেই পারে না। এত এত স্মার্ট মেয়ে থাকতে এর সাথে প্রেম করবে, এটা কোনোভাবেই ঠিক লাগছে না। রাজ মোনাকে কোলে নিয়েই চারতলা সিঁড়ি বেয়ে উঠতে লাগল। মোনা, আমার পায়েত কিছু হয়নি, আপনি আমায় নামান, আমি নিজেই যেতে পারব। রাজ, তাহলে তো লিফটেই যেতে পারতাম, সিঁড়ি বেয়ে উঠছি কেন? বোকা মেয়ে, তোমাকে কোলে রাখতেই বেশি ভালো লাগছে, তাই নামতে দিচ্ছি না। মোনা, আপনার কষ্ট হবে। রাজ, ততটাও হবে না যতটা ভালো লাগছে। রাজ মোনাকে নিজের রুমে নিয়ে গেল, কারণ মনার রুমে আরো দুইটা মেয়ে থাকে, তাই। রাজ মোনাকে বিছানায় বসিয়ে দিল। কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, মনা, তুমি অন্যদের সাথে রুম শেয়ার করে থাকো কেন? নিজে আলাদা থাকবে, আমি ম্যামকে বলে দিব তোমার রুম খালি করে দিতে। মোনা, না না, আমার এত টাকা নেই, আমি ওদের সাথেই ঠিক আছি। রাজমুচকি হেসে এসে মনার পায়ের কাছে হাঁটু ঘেরে বসে মনার মুখ সামনের দিকে নামিয়ে এনে তুলো দিয়ে মনার ঠোঁটের রক্ত মুছতে মুছুতে বলল, আচ্ছা, তুমি যা চাও তাই হবে। আমি তোমাকে অনেক ভালোবাসবো, বিশ্বাস করো, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। মোনা, আপনি সত্যিই আমায় ভালোবাসেন? রাজ, কি মনে হয়? আচ্ছা ছাড়ো, তুমি কি চাও আমি এখানে থাকি নাকি চলে যাব? মোনা, আপনার ইচ্ছা। রাজ, আমার তো খুব ইচ্ছা তোমার সাথে থাকা, কিন্তু আমি জানি আমি এখানে আসায় তুমি ভয় পেয়েছ, তাই তুমি এখান থেকে চলে যেতে চেয়েছিলে। আর একটু হলেই তোমায় হারিয়ে ফেলতাম। আসলে কাল তোমাকে এভাবে বলা আমার উচিত হয়নি। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি এখান থেকে যেও না। আর জানি আমার পড়াশোনা ছাড়াও অনেক কাজ আছে। বাবার একমাত্র ছেলে হওয়ায় বাবার ব্যবসার দিকটাও দেখতে হয়। তাই আমি এখানে থাকতে পারব না, এসেছিলাম তোমাকে শাস্তি দিতে, সেটা শেষ, আমি কাল চলে যাব। তুমি তোমার মতো করেই থাকতে পারবা, কোনো সমস্যা হলে আমাকে বলবা, কেমন? মনা মাথা নাড়ল।
চলো রেডি হয়ে নাও, বাইরে থেকে ঘুরে আসি বলে রাজ মোনাকে তার রুমে দিয়ে আসল মোনাও রেডি হয়ে নিল, কারণ এখন না গেলে রাজ গন্ডগোল করবে। কিছুক্ষণ পর রাজ আসলেই প্রথম রাজকে মনার সুন্দর লাগছে। রাজ একটা ডার্ক ব্লু কালার টি শার্ট পরেছে, সাথে ব্ল্যাক জিন্স, একদমই ক্যাজুয়াল লুক। মোনা হুনি এত সুন্দর আগে লক্ষ্য করিনি। মোনাকেও আজ বেশ লাগছে। মনা কি যেন মনের এই শাড়ি পরেছে, নীল শাড়ি সাথে চুড়ি পরেছে, টিপ হালকা গাঢ় কাজল, খোলা চুল আর লিপস্টিক পরেছে ঠোঁটের দাগটা মুছার জন্য। রাজ মাশাআল্লাহ, কারোর যেন নজর না পড়ে আমার পরিটার উপর। মনা কিছুটা লজ্জা পেল। মোনাকে নিয়ে রাজ বেরিয়ে পড়ল। তারপর একটা বিচে নিয়ে গেল, জায়গাটা কিছুটা মেলার মতো, কিন্তু এখানে কাপল ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। যারা আছে সবাই জোড়া বেঁধে এসেছে। মনা সেটা দেখে বেশ অবাক হল, এখানে সবাই মেয়ে বন্ধু নিয়ে আসে? রাজ হেসে বলল, হুম আসে কেন, আমি কি তোমার তেমন বন্ধু হতে পারি না? মোনা, আমি ঠিক তা বলিনি। রাজচল ভিতরে যাই। ভিতরে ঢুকতেই প্রায় সবাই রাজকে সালাম দিতে লাগল, কেউ আবার জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে কেমন আছে। একজন বলল, রাজ তুমি এখানে? তার মানে ইনি আমাদের ভাবি? এমন প্রশ্নে মনা কিছুটা অস্বস্তি বোধ করল। রাজ মনার হাত ধরে বলল, হুম এটাই আমার বউ, তবে এখনো হয়নি, খুব তাড়াতাড়ি হবে। বেশি দেরি করব না, বিয়ে করে ফেলব। মনা রাজের কথায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল। মোনাওরাজ আমার হাত ধরেই হাঁটতে লাগল, সবগুলি স্টল ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমার সত্যিই ভালো লাগছিল, আমি এর আগে কখনো এভাবে ঘুরিনি। রাজ বেশ দামি একটা চুড়ি কিনে আমার হাতে পরিয়ে দিল। আমি বললাম, এত দামি কিছু আমি নিব না, অন্য কিছু কিনে দিন, যেমন কাচের চুড়ি। এটা লাগবে না। রাজ, থাক না, আমি যখন পছন্দ করছি। মোনা, আমি আর আপত্তি করলাম না। রাজ আমাকে নাগরদোলায় চড়তে বলল, আমি বললাম আমার ভয় লাগে। রাজ হেসে বলল, তাই? মাথা নিচু করে বললাম, হুম। আচ্ছা চলো তবে অন্য একটা রাইডে চড়ি বলে রাজ আমাকে কয়েকটা মেয়ের সাথে বসিয়ে দিল, আর রাজ কিছুটা দূরে বসল, কারণ ছেলে আর মেয়েদের সিট আলাদা। আমি কিছু বোঝার আগেই রাইড চলতে শুরু করল। একে তো স্পিড, তার উপর এই রাইডের নাম ভূতের ট্রেন। চারদিকে অস্পষ্ট আলোয় ভূতের মতো কিছু দেখা যাচ্ছে, তার সাথে ভুতুড়ে আওয়াজ। ভয় আমার জান জান যায় যায় অবস্থা। মনের অজান্তেই রাজ বলে চিৎকার করে উঠলাম। অস্পষ্ট আলোয় স্পষ্ট দেখলাম। আমার ডাকতে দেরি হয়েছে, কিন্তু রাজের আসতে দেরি হলো না। এই স্পিডি রাইডে বেল্ট পরে বসে থাকাটাও যেখানে বিপজ্জনক, সেখানে রাজ নিজের বেল্ট খুলে সিট ছেড়ে আমার দিকে এগিয়ে এসে আমার হাত শক্ত করে ধরে পাশেই দাঁড়িয়ে বলল, আই এম সরি জ্যান, আমি বুঝতে পারিনি তুমি সত্যিই ভয় পেয়ে যাবে। ভয় পেও না, এই তো আমি আছি। রাজ অস্থির হয়ে গেছে দেখে বললাম, আমি ঠিক আছি, আপনি গিয়ে বসুন, এখানে থাকলে পড়ে যাবেন। এরই মধ্যে কিছু একটা একদম আমার কাছে চলে এল, ভূতের মতো দেখতে কোনো রোবট। আমি ভয়ে রাজকে আঁকড়ে ধরলাম। রাজ তার বুকের সাথে আমাকে জড়িয়ে বলল, কেন যে এই রাইডে চড়েছিলাম আর কখনো এমন ফাজলামি করব না জান। সবাই রাজের দিকে তাকিয়ে আছে। রাজ কোনো মেয়ের প্রতি এত কনসাল্ট, এটা দেখে সবাই অবাক হল। রাইড শেষ হলো, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। রাজ আমায় কোলে নিয়ে সেখান থেকে বের হয়ে এল। ইজ ইট ওকে নাও? আর ইউ ফেল কমফর্টেবল? মোনা, জি ঠিক আছি। রাজ ফুচকার দোকানে গিয়ে বলল, ঝাল ছাড়া ফুচকা দাও, বাচ্চা খাবে। মোনা একটু অবাক হয়ে, আমাদের সাথে তো কোনো বেবি আসেনি। রাজ এই যে আমার পাশে জলজেন্ত দাঁড়িয়ে আছে। মনাকে ইশারা করে। মনা হেসে দিল। রাজ এই প্রথম মোনাকে হাসতে দেখলাম। কি যে ভালো লাগছে।
হাসিতে যেন মুক্তা ঝরছে। দোকানদার 1 প্লেট ফুচকা দিল। মোনা, আপনি খাবেন না? রাজ, আমি এই ধরনের খাবার খাই না। মোনা, তা বললে হয় নাকি বলেই একটা ফুচকা রাজের মুখের দিকে এগিয়ে দিল। রাজও খেয়ে নিল, যদিও সে এসব খায় না, কিন্তু মনা খাইয়ে দিচ্ছে বলে কথা। রাজ, সেদিন এই খাইয়ে দেওয়া নিয়ে কত কাহিনী করলা, আর আজ নিজেই জোর করে খাওয়াচ্ছ? মোনা, সেদিন তো ভেবেছিলাম আপনি খারাপ ছেলে, আর আপনিও আমাকে অন্য কেউ ভেবে এত কথা শুনিয়ে দিলেন। রাজ, আমারই ভুল ছিল। আমি তোমাকে চিনতে পারিনি, অন্যজনের সাথে গুলিয়ে ফেলছিলাম। আচ্ছা, অতীত ভুলে যাওয়াই ভালো। আইসক্রিম খাবে? মোনা, না, আমার ফুচকাই প্রিয়, আর কিছু খাবো না। রাজ, পচা তেঁতুল জল খেতে পারলেই শান্তি, তাই না? মনা আবারও হাসল। রাজশুট করা শিখবা? মোনা, না না বাবা, আমার এসব দরকার নাই। রাজ, আচ্ছা চল, আমি করব, তুমি দেখবে। রাজ গিয়ে একটা রিভলভার নিল, দোকানদার গিয়ে সারি করে কাচের বোতল সাজিয়ে দিল। রাজ একদমই শুট করে সবগুলি বোতল ফাটিয়ে দিল, একটা গুলিও মিস হয়নি। সবগুলির টার্গেট ঠিক ছিল। এটা দেখে সবাই হাততালি দিল। রাজ, কি করবা নাকি? মোনা, ইচ্ছা তো করছে, কিন্তু ভয় লাগছে। রাজ, আচ্ছা বুঝেছি। দোকানদারকে বলল বেলুন সাজিয়ে দাও ম্যাম, বেলুন ফাটাবে। দোকানদার তাই করল। রাজ মনার হাতে রিভলভার দিল। মনা, আমি তো পারি না, কিছু যদি গন্ডগোল হয়। রাজ এসে মনার পিছনে দাঁড়িয়ে নিজের হাত মনার হাতে, আর মনার হাত বন্দুকের উপর রাগল। তারপর একটা বেলুনকে টার্গেট করে শুট করল। গুলির শব্দ আর বেলুন ফাটার শব্দে মনা পিছনে ঘুরে গেল, কিন্তু রাজ মনার একদম পিছনে দাঁড়িয়ে ছিল, তাই মনা পিছন ঘুরতেই মনার কপালে রাজের ঠোঁট স্পর্শ করে গেল। মনা লজ্জায় সরে আসল। রাজ ব্যাপারটা বুঝতে পেরে বলল, চল এবার ফিরে যাই, রাত হয়ে গেছে। পিছন থেকে একজন এসে বলল, স্যার, ম্যাডামের চুড়িগুলি। রাজহুম, গাড়িতে তুলে দাও। আর ছেলেটাকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে দিল। ছেলেটা একের পর এক চুড়ির ট্রে গাড়িতে তুলে যাচ্ছে। মোনা, এসব কার জন্য? রাজ, তুমি না বললা চুড়ি নিবা। মোনা, তাই বলে এতগুলা? রাজ, তো আমার বউয়ের পছন্দের জিনিস দোকানে রেখে যাব, যেন অন্য কেউ কিনতে পারে। আজব কথা বল, তোমার পছন্দের জিনিস শুধু তোমারই থাকবে, বুঝেছ? কখনো অন্য কাউকে দিবা না। যদিও আমার নিজের নাম মনা, কিন্তু পাঠকের মধ্যে একজনের মনা নামটা পছন্দ না, তাই তাকে সম্মান জানাতে মনার বদলে রুহি দিলাম নায়িকার নাম। রুহি এর আগে কখনো কারো সাথে এভাবে ঘুরেনি, তার উপর শহরে এসে তো তার প্রায় দম বন্ধ অবস্থা হয়ে গেছিল, তাই রাজের সাথে সময় কাটিয়ে ভালোই লাগছে তার। রুহিকে গাড়িতে তুলে রাজ ড্রাইভিংয়ে মন দিল। রুহির বেশ লম্বা চুল, তাও খোলা। তার মধ্যে রুহি শাড়িতে অভ্যস্ত না, আর গাড়ির জানালা খোলা থাকায় শাড়ি আর চুল দুইটাকে একসাথে সামলে উঠতে পারছে না সে। রুহি সমানে চেষ্টা করে যাচ্ছে সব ঠিক রাখার, কিন্তু কখনো শাড়ির আঁচল উড়ে যাচ্ছে, আবার কখনো চুল এসে চোখে মুখে পড়ছে। রাজ গাড়ি থামিয়ে দিল। রাজ, এই ইডিয়েট, কি করছো এগুলা? একটু ঠিক হয়ে বসতে পারছো না? কখনো শাড়ি উড়ে যাচ্ছে, কখনো আবার চুল। কখন যে নিজেই উড়ে যাবে সেটাই বুঝতেছি না। রুহি, আমি কি করব, এগুলা তো কোনোভাবেই ঠিক হচ্ছে না। রাজ, বুঝলাম, গাড়ি থেকে নামো, ঠিক হয়ে যাবে। রুহি, আমাকে নামিয়ে দিয়ে চলে যাবেন? রাজ, তাড়াতাড়ি নামো। রুহি, রাত হয়ে গেছে, রাস্তায় এভাবে একটা মেয়েকে রেখে যাওয়া উচিত না। রাজ, নামবে কি? ধমক দিয়ে। রুহি একটু এলমেলো হয়ে গেছি বলে সত্যি সত্যি নামিয়ে দিল। হা কপাল। রুহিকে নামিয়ে দিয়ে রাজ নিজেও নেমে এসে রুহিকে অবাক করে দিয়ে রুহির শাড়ির কুচি ঠিক করে দিল,
আঁচলটা কোমরে গুজে দিল, তারপর চুলগুলি খোপা করে দিল। রুহি অবাক হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকল। রাজ, এবার এসো। রুহি সিটে বসতেই রাজ সিট বেল্ট পরিয়ে দিল। রাজু, এবার সব ঠিক আছে তো নাকি? রুহি, হুম। রাজ গাড়ি শার্ট দিল। রুহি, জানেন আমার না খুব ভালো লেগেছে সবকিছু। রাজ, তাই? রুহি, হুম। আমি কখনো মেলায় যাইনি আসলে, আমি সারা জীবন পড়াশোনার পিছনেই পড়েছিলাম, বাইরের জগৎ অনেকটাই আমার ও দেখা। রাজ, আমি সবটা দেখিয়ে দিব। রুহি, আমরা কি ভালো বন্ধু হতে পারি? কিন্তু সকালে মাঠে যেমনটা করলেন তেমন বন্ধু না। বুঝেছেন তো? রাজ কিছু বলল না। হলের সামনে এসে রাজ রুহিকে নামিয়ে দিয়ে বলল, রুমে যাও, আমি আসছি। রুহি রুমে গিয়ে ফ্রেশ হয়ে যখন পড়তে বসবে, তখনই রাজ এসে চুড়ির ট্রেগুলি আর অনেকগুলি চকলেট দিল রুহিকে। রুহি এতক্ষণে রাজের প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছে, তাই চকলেট নিয়ে খেতে শুরু করল। রাজ একটু হেসে নিজের রুমে চলে গেল। রাজ নিজের রুমে বসে ল্যাপটপে মুখ গুজেছিল, হঠাৎ তার কানের কাছে ঝুনঝুন শব্দে মুখ তুলে তাকাতেই দেখল রুহি হাত ভর্তি কাচের চুড়ি পরে তার কানের কাছে ঝুনঝুন শব্দ করছে। রুহি, কেমন লাগছে আমায়? রাজ, এর আগে আমি এমন মেয়ে দেখিনি। রুহি হেসে দিল। আমার চুড়িগুলি খুব পছন্দ হয়েছে। রাজ, এত সহজ সরল মেয়ে আমি কখনো দেখিনি। এত দামি চুড়ি কিনে দিলাম, সেটার দিকে খেয়াল নেই তার কিনা কাচের চুড়িই পছন্দ হল। মনে মনে, চকলেট খেয়েছ? রুহি, হুম। রাজু, ভাল, যাও এখন নিজের রুমে যাও। এখন এই ঘরে থাকলে সবাই খারাপ কথা বলবে। রুহি, আমি তো চুড়ি দেখাতে এসেছিলাম। কে কি বলবে? রাজ, না, কেউ কিছু বলবে না। দেখানো হয়ে গেছে, এখন যাও। রুহি, আচ্ছা। পরদিন সকালে রুহি সাদা একটা জামা পরেছে। রাজ ওকে সব রঙের চুড়িই দিয়েছে, সেখান থেকে জামার সাথে মিলিয়ে সাদা চুড়ি পরে একটু সাজগোজ করে ক্লাসের জন্য বের হল। লিফটে গিয়ে রাজের সাথে দেখা। লিফটে রাজ আর রুহি ছাড়া কেউ নেই। কালকের ঘোরাঘুরির পরে রুহির ভয় ভেঙে গেছে, তাই সে বেশ স্বাচ্ছন্দ্যেই আদির সাথে নামছিল। কিন্তু হঠাৎ করেই লিফট বন্ধ হয়ে গেল। রুহি ভয় পেয়ে গেল, কি হলো, লিফট বন্ধ হয়ে গেল কেন? রাজ আমাকে দেখে কি লিফটের মেকানিক মনে হচ্ছে? রুহি বোঝল প্রশ্ন করে লাভ নাই। আসলে লিফটে আমার দম বন্ধ হয়ে আসে। রাজ, সিঁড়ি দিয়ে নামতে আমি মানা করছিলাম নাকি? রুহি কি আজব ধরনের জবাব। রাজ অদ্ভুত প্রশ্নের সঠিক উত্তর। রুহি, কিছু একটা করেন, এখান থেকে বের হতে হবে না? রাজ, না, আমার ভালোই লাগছে। রুহি, কিন্তু আমার সাজ নষ্ট হয়ে যাচ্ছে আর কষ্ট হচ্ছে। রাজতাই নাকি আমি ঠিক করে দিব? রুহি, যা করার তাড়াতাড়ি করুন, আমার সত্যিই খারাপ লাগছে। রাজ রুহিকে একটানে কাছে এনে বুকে জড়িয়ে নিল, তারপর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। রুহি অবাক হয়ে লিফট বন্ধ হওয়ার কথা ভুলে গেল। কিছুক্ষণ পর লিফট চালু হয়ে গেল। রুহি, এগুলা কোনো ধরনের বিয়াদবি? রাজ, তুমি না বললে ঠিক করে দিতে। তাই তো দিলাম। রুহি, দেখুন। রাজ, লিফট এক্ষুনি খুলে যাবে, এখন কিছু দেখানোর দরকার নাই, রুমে গিয়ে দেখব কেমন। রুহি, এত খারাপ ছেলে আমি জীবনে দেখিনি। রাজ, কেবল তো শুরু, একা একা কখনো আমার সামনে আসবো না, বুঝেছ? রুহি, তো আমার কি বডিগার্ড আছে নাকি যে আমার সাথে সাথে হাঁটবে? রাজ একটু হাসল। তুমি কিছুদিনের মধ্যেই আমার সম্পত্তি হতে চলেছ রুহি। মনে মনে, আমার যখন যা ইচ্ছা তাই করব, তুমি নিজেই করতে দিবে শয়তানি হাসি দিয়ে। লিফট খুলতেই রুহি দৌড়ে ক্লাসে চলে গেল। রাজবোকা মেয়ে, আমার কাছ থেকে কোথায় পালাবে তুমি? আমি তোমাকে ঠিক সাইজ করে নিব।
রাজ যখন দেখেছিল রুহি লিফটে একা ঢুকছে তখনই তার বন্ধু মাহিরকে টেক্সট করে বলেছিল লিফট বন্ধ করে দিতে। মাহিরও তাই করল, যার সুযোগে রাজ রুহিকে একটু কাছে পেল। রুহি যথারীতি গিয়ে পিছনে গিয়ে বসল। ক্লাসে ঢুকেই রাজের মেজাজ খারাপ হয়ে গেল রুহিকে পিছনে বসতে দেখে। রাজ গিয়ে রুহিকে টানতে টানতে সামনে নিয়ে এলো, বলেছি না আমার পাশে বসবা। রুহি এটা বললেই তো হতো। হাত ধরে টানতে টানতে চুড়িগুলোই ভেঙে দিল। ধুর, ভালো লাগে না। রাজ আচ্ছা, গাল ফুলাতে হবে না, আবার কিনে দিব। রুহি উহু, লাগবে না, আমার অনেক আছে। রাজ বিকালে ফুচকা খেতে যাবে? রুহি হুম হুম, না না না। রাজ এটা কেমন উত্তর? রুহি প্রথম ভেবেছিলাম যাব, কিন্তু যাব না। রাজ কেন? রুহি আপনি খারাপ কিছু করবেন তাই। রাজ সেটা এখানেও করতে পারি, দেখবে? রুহি না না, দেখতে চাই না। ঠিক আছে, যাব। রাজ দুপুরে নিজের হাতে খাইয়ে দিবে? রুহি কেন, আপনার হাত নাই বুঝি? রাজ বউয়ের হাতে খেতে চাই। রুহি না, এসব পারব না। আর কে কার বউ? রাজ তাহলে আমিও পারব না নিজেকে কন্ট্রোল করতে। এখানে সবার সামনেই দেখিয়ে দিব কে কার বউ। রুহি না না না, কিছু করবে না প্লিজ। খাইয়ে দিব। এভাবেই শুরু হলো রাজ রুহির প্রেম। প্রেমের 3 মাস হয়ে গেছে। প্রথম দিকে রাজ জোর করেই রুহিকে সব করাত, কিন্তু এখন আর জোর করতে হয় না। রুহি নিজেই রাজের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কারণ রাজ রুহির খুব খেয়াল রাখে, কোনো ছেলেকে রুহির কাছে ঘেঁষতে দেয় না। রুহি যখন যা চায় তাই করে রাজ। রাজ 3 মাস আগেই হলো ছেড়ে চলে গিয়েছিল, জাস্ট একদিন ছিল। আর যাওয়ার সময় নিজের রুমটা রুহিকে দিয়ে যায়, আর হলো সুপারকে বলে রুহিকে যেন বলে যে লাকি ড্র এর মাধ্যমে রুহিকে সিলেক্ট করা হয়েছে, তাই তার থাকা খাওয়া একদম ফ্রি। রাজ রুহির খুব খেয়াল রাখে, রুহিও রাজের কথা মতো চলে। রুহি প্রতিদিন রাজের দেওয়া চুড়ি পরেই ভার্সিটিতে আসে, রাজের পাশে বসে ক্লাস করে, দুপুরে একসাথে খায়। রাজকে খাইয়ে দেয়, রাজ রুহিকে রুমে পৌঁছে দিয়ে আসে। প্রায়ই বাইরে ঘুরতে নিয়ে যায়। রুহির এখন শহরটাকে অনেক ভালো লাগে, কারণ সবাই তাকে রাজের জিএফ হিসেবে অনেক সম্মান করে। রাজও তাকে খুব ভালোবাসে, দুইজনের মধ্যে বিশাল ভালোবাসা। রুহি রাজকে মন থেকে ভালোবেসে ফেলেছে। কিন্তু রাজ কি রুহিকে সত্যিই ভালোবাসে? এভাবে সেজেগুজে ক্লাসে নয়, রাতে হোটেলের সামনে দাঁড়াইও নিজের চাহিদাও মিটাতে পারবে, সাথে টাকাও পাবে। 3 মাসের প্রেমের পর রাজের মুখ থেকে এই কথাগুলি শুনে রুহি নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। রাজ রুহির প্রেমের 3 মাস হয়ে গেছে। প্রথম দিকে রাজ জোর করে রুহির সাথে প্রেম করেলেও এখন রুহি নিজেই রাজের প্রেমে হাবুডুবু খায়। কারণ রাজ রুহির খুব খেয়াল রাখে, কোনো ছেলেকে রুহির কাছে ঘেঁষতে দেয় না। রুহি যখন যা চায় তাই করে রাজ। রাজ রুহির খুব খেয়াল রাখে, রুহিও রাজের কথা মতো চলে। রুহি প্রতিদিন রাজের দেওয়া চুড়ি পরেই ভার্সিটিতে আসে। রাজের পাশে বসে ক্লাস করে, দুপুরে একসাথে খায়। রাজকে খাইয়ে দেয়, রাজ রুহিকে রুমে পৌঁছে দিয়ে আসে। প্রায়ই বাইরে ঘুরতে নিয়ে যায়। রুহির এখন শহরটাকে অনেক ভালো লাগে, কারণ সবাই তাকে রাজের জিএফ হিসেবে অনেক সম্মান করে। রাজও তাকে খুব ভালোবাসে, দুইজনের মধ্যে বিশাল ভালোবাসা। রাজ হলো সুপারকে বলে রুহির জন্য প্রাইভেট রুমের ব্যবস্থা করেছে, আর হলো সুপারকে বলেছিল রুহিকে যেন বলে দেয় লাকি ড্র এর মাধ্যমে রুহিকে সিলেক্ট করা হয়েছে, তাই তার থাকা খাওয়া একদম ফ্রি। এত কেয়ার দেখে রুহি রাজকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু আজ হঠাৎ করে সব পাল্টে গেছে। প্রতিদিনের মতোই রুহি আজও সেজেগুজে ক্লাসে এসেছিল। কিন্তু একই রুহির সিটে মিনি বসে আছে। রুহি, মিনি, প্রতিদিন তো আমি এখানে বসি। মিনি, তো কি হয়েছে? আজ থেকে আর বসবা না।
রুহি, রাজ এসে খুব রাগ করবে, তুমি তোমার সিটে গিয়ে বসো না প্লিজ। মিনি, রাজ রাগ করবে কেন? রুহি, তুমি জানো না আমি রাজের গার্লফ্রেন্ড ও অন্য কোনো মেয়ের পাশে বসে না। ক্লাসের সবাই মিনি আর রুহির দিকে তাকিয়ে আছে। মিনি, হাস্যকর কথাবার্তা বলতেছ তুমি? নিজেকে কখনো আয়নায় দেখেছ? তুমি তরাজের একরাতের বেড পার্টনার হওয়ারও যোগ্য না, আর তো গার্লফ্রেন্ড। রুহি, তুমি বেশি বেশি বলতাছ। মিনি পিছন থেকে রাজ বলে উঠল, কি হচ্ছে এখানে? রুহি রাজের কাছে গিয়ে বলল, দেখো না মিনি আমাকে অপমান করছে, আমি নাকি তোমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য না। অভিমানী কণ্ঠ। রাজ, তো তুমি গার্লফ্রেন্ড কেন হতে যাবে? রুহি, মানে? রাজ, মানেটা তো আমি বুঝতে পারতেছি না, তোমার হঠাৎ কি দেখে কি মনে হলো তুমি আমার জিএফ হতে পারো? রুহি, তুমিই তো বলেছিলে আমায় ভালোবাসো, সবার সামনেই তো বলেছিলে। রাজ, হা হা হা, তাই নাকি? সবাইকে জিজ্ঞাস করো তো, এই জোকসটা তুমি ছাড়া অন্য কেউ বিশ্বাস করেছিল নাকি? আমি জাস্ট মজা করেছিলাম। তা না হলে তোমার মতো একটা মেয়েকে আমি কেন প্রপোজ করতে যাব? তোমাকে তো দেখলেই হাসি পায় আমার। রুহি, রাজ, কি বলছো এগুলা? রাজ, ভুল বললাম বুঝি, আচ্ছা দেখাচ্ছি বলে রুহির একটা হাত উপরে তুলে রুহির কাছের চুড়িগুলি সবাইকে দেখিয়ে বলল, গাইজ, এমন অদ্ভুত টাইপের কিছু কেউ কখনো দেখেছ? তারপর রুহির ঠোঁটে হাত বুলিয়ে লিপস্টিকটা এবড়ো থেবড়ো করে দিয়ে বলল, এই শেডের লিপস্টিক পরে কাউকে ক্লাসে আসতে আমি তো কখনো দেখিনি। তোমরা দেখেছ? গাইয়া কোথাকার! এভাবে যে তুমি ক্লাসে আসো তোমাকে দেখে কি মনে হয় জানো? মনে হয় যেন কোনো মেয়ে না, বরং তৃতীয় জেন্ডারের কিছু। রাজের কথা শুনে সবাই হেসে দিল। রুহি গ্রামের সাধারণ মেয়ে হলেও তার যে আত্মসম্মান আছে রাজ সেটা ভুলে গেছে। রুহির চোখ দুটি ভিজে আসছে, ঠোঁট কাঁপছে। কাপা কাপা ঠোঁটে বলল, তাহলে এই 3 মাসের এত কিছু, এত কাছাকাছি আসা, এগুলা কি ছিল? রাজ আচ্ছিলের হাসি দিয়ে বলল, বিড়ালের মুখে মাছ তুলে দিয়ে যদি বারবার বলো খাও খাও, সে না খেয়ে পারবে? মজা তো তুমি নিয়েছ, আমি শুধু দিয়েছি। রাজের এই কথাটা শোনার পর রুহির মাথা চক্কর দিয়ে উঠল। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। রাজ তবুও থেমে নেই। এই ক্লাসে, সরি, শুধু ক্লাসে না, পুরো ভার্সিটিতেই তুমি একমাত্র অদ্ভুত প্রাণী। এমন আজব প্রাণী আর একটাও নেই। সবাই বলতো গ্রামের মেয়ের সাথে প্রেম করতে খুব মজা, সুযোগ পেলাম কাজে লাগালাম। তা না হলে তোমার সাথে প্রেম তো দূর ফিরেও তাকাতাম না। তুমি দেখতে যেমন খারাপ তেমনি তোমার স্টাইল আর রুচিবোধ। রাজের কথা শুনে ক্লাসে সবাই হাসতে লাগল, সবার সাথে রাজও হাসছে। রুহির এখনো সবকিছু বিশ্বাস হচ্ছে না। রাজ মনে হয় আমাকে বোকা বানাচ্ছে, তাই সে সব অপমান সহ্য করে মিষ্টি হেসে বলল, রাজ, আমি কি কোনো ভুল করেছি? রুহির কথা রুহির মুখে থাকতেই রাজ ঠাস করে রুহিকে একটা থাপ্পড় মারল। রুহি ছিটকে গিয়ে স্টুডেন্ট ডেস্কের উপরে পড়ল। কপালে হালকা ছোট পেয়েছে রুহি। রাজবেহায়া কত প্রকার, তোকে না দেখলে জানতামই না আত্মসম্মান বলতে কিছুই নেই, এত কিছুর পরেও দাঁত কেলিয়ে হাসছিস। থাপ্পড় খেয়ে এবার রুহির বোধোদয় হল যে রাজ সত্যি এগুলা বলছে, মজা করছে না। রুহি তাল সামলে উঠে দাঁড়াতেই রাজ এসে বলল, আমাকে নাম ধরে ডাকার সাহস হয় কি করে? নিজেকে কি অন্য সবার মতো ভাবিস? যে অন্যরা নাম ধরে ডাকে বলে তুই ও ডাকবি? আজ থেকে আমাকে স্যার বলে ডাকবি, বুঝেছিস? এখন দূর হ সামনে থেকে। তোকে দেখে মুড খারাপ হয়ে যাচ্ছে। রুহির খুব কান্না পাচ্ছে, ওকে এভাবে কেউ কখনো অপমান করেনি। গরিব হলেও সে বাবা মার আদরের মেয়ে ছিল। রুহি পিছন ফিরে চলে আসছিল, তখন রাজ আবার বলল, রুমে গিয়ে নিজেকে ভালো করে আয়নায় দেখিস। এই কয়দিন যে তুই আমার সঙ্গ পেয়েছিস এটাই তোর ভাগ্য। ছি ছি ছি, কি খারাপ দেখতে তুই।
রুহির আর সহ্য হল না, দৌড়ে বাইরে চলে আসল। ভার্সিটি থেকে রুম পর্যন্ত কাঁদতে কাঁদতে এসেছে সে। রুমে ঢুকেই আরো জোরে জোরে কাঁদতে লাগল। আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট দুইটি জোরে জোরে ঘষতে ঘষতে বলতে লাগল, মা তুমি মিথ্যে বলতে, তোমার মেয়ে মোটেও প্রির মতো দেখতে না। আজ সবাই বলল আমি খারাপ দেখতে, আর কখনো তোমার কথা বিশ্বাস করব না, কখনো না। রুহি কোনো দিন আর সাজবে না, কোনো দিনও না। এগুলো বলতে বলতে রুহি নিজের হাত দিয়ে দেয়ালে জোরে জোরে আঘাত করতে করতে হাতের চুড়িগুলি ভেঙে দিল। দেয়ালে জোরে আঘাত করায় আর কাচের চুড়ি হওয়ায় রুহির দুটো হাতেই কেটে গেছে। রুহি বালিশে মুখ গুজে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর রাজ রুহির রুমে আসল। রুহি তা লক্ষ্য করেনি। রাজ দেখল রুহির হাতের চুড়ির ভাঙ্গা অংশগুলো মেঝেতে পড়ে আছে। দেখেই রাজের মেজাজ গরম হয়ে গেল। রাজ, আমার সাথে মেজাজ দেখানোর সাহস হয় কি করে এই মেয়ের? মনে মনে, ন্যাকামি শেষ হয়েছে? রুহি চমকে উঠে রাজের দিকে তাকাল। রুহির চোখ মুখের অবস্থা দেখে রাগে রাজের চোখ মুখ লাল হয়ে গেছে। রুহি কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে, কপালেও কিছুটা কেটে গেছে। ঘষা ঘষিতে ঠোঁট দুইটি ফুলে গেছে। হাতে রক্তের ছোপ ছোপ দাগ। রাজ, যাও ফ্রেশ হয়ে এসো, এক্ষুনি খেতে যাব। রুহি অবাকের সাথে রাগ মিশিয়ে বলল, আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে যাব? রাজ অদ্ভুতভাবে হেসে বলল, আমাকে রাগতে বাধ্য করো না রুহি। সামলাতে পারবা না। রুহি আজব তো। রাজ রুহির হাত ধরে টেনে তুলল। তারপর বলল, এভাবেই টেনে নিয়ে যেতে পারব, এখন নিজেই ঠিক কর নাও, ভালোভাবে যাবে নাকি আমি নিয়ে যাব? আর এগুলা কি? চুড়িগুলি ভাঙ্গল কি করে? লাস্টবার বলছি রুহি, আমার সাথে জেদ দেখিও না। আমি রেগে গেলে তোমার কি অবস্থা করব নিজেই জানি না। রুহি, আপনার মাথায় সমস্যা থাকলেও আমার মাথায় নাই। মাকে বলবেন যেন কোনো ভালো মেন্টাল ডাক্তারের কাছে নিয়ে যায়। রাজ, আমার আগেই বোঝা উচিত ছিল তুমি ভালো কথার মেয়ে না বলেই রুহিকে টেনে তুলে, চলো এবার আমি নিজেই ড্রেস চেঞ্জ করে দিচ্ছি বলে রুহির জামার দিকে হাত বাড়াল। রুহি জামা আঁকড়ে ধরে বলল, না, কি করছেন এসব? রাজ, যা তুমি চাইছ। রুহি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে বাইরে আসল। রুহিকে কাঁদতে দেখে রাজ অস্থির হয়ে গেল। কি হয়েছে রুহি, কাঁদছ কেন? রুহি রাজের সামনে হাত দুটো বের করে ধরল। দুইটি হাতেই জায়গায় জায়গায় চিড়ে গেছে। রুহি তাতে সাবান লাগানোতে জ্বালা করছে তাই কাঁদছে। রাজ, ইডিয়েট, হাতের কি অবস্থা করেছ? তোমাকে গলা টিপে মেরে ফেলতে পারলে ভালো হতো। রাজ রুহিকে এনে বসিয়ে দিল, তারপর হাতে আর ঠোঁটে বরফ লাগিয়ে দিল, তাতে ঠোঁটের ফুলা কিছুটা কমে গেল। হাতে ব্যান্ডেজ করে দিয়ে বাইরে নিয়ে গেল। রুহি, ইনি চায়টা কি? এক এক সময় এক এক ধরনের ব্যবহার করে। রেস্টুরেন্ট এগিয়ে বসতেই ওয়েটার এসে বলল, স্যার কি খাবেন? রাজ ইশারায় রুহিকে দেখিয়ে দিল। ওয়েটার, ম্যাম কি খাবেন? রুহি, বিষ পাওয়া যাবে? একটু বিষ নিয়ে আসেন যান। ওয়েটার একবার রাজের মুখের দিকে তাকাচ্ছে, আবার রুহির দিকে। রাজ রাগ কন্ট্রোলের হাসি দিয়ে বলল, কেন পাওয়া যাবে না, অবশ্যই যাবে। যাও একটা কোল্ড কফি আর চাউমিন নিয়ে এসো, সাথে চিলি চিকেন। আর শোনো, চিলি চিকেনের সাথে 10 চামচ, না 10 না, 1 বাটি এক্সট্রা মরিচ মিশিয়ে নিয়ে এসো। ওয়েটার, স্যার চিলি চিকেন তো এমনেতেই। রাজ শুনলে, না ম্যাম, বিষ খেতে চান তাই যা বললাম তাই করো। রুহি, সাইকো কি বলছে এগুলা? রুহি, পালা এখান থেকে, না হলে এই সাইকো তোকে এই সব ঝাল খাওয়াবে। মনে মনে, রাজ, আজে বাজে চিন্তা ছাড়ো,
না খেয়ে কোথাও যেতে পারছো না তুমি। রুহি আপনার বাড়িতে জানে? রাজ কি জানবে? রুহি এই যে আপনার মাথার তার সবগুলাই ছিঁড়ে গেছে। রাজ আমার মাথা সবার চেয়ে একটু বেশিই কাজ করে, তাই সবার মতো করে ভাবতে পারি না, একটু নিজের মতো করে ভাবি। ওয়েটার এসে খাবার দিল। রাজ কফিটা নিজের দিকে নিয়ে চাউমিনটা রুহির দিকে দিয়ে বলল, নাও সোনা, খাওয়া শুরু করো। রুহি একবার খাবের দিকে আবার রাজের দিকে তাকাচ্ছে। রাজ খাও বলছি, ধমক দিয়ে। রুহি এক চামচ নিয়ে মুখের সামনে নিচ্ছে আবার নামিয়ে রাখছে। রাজের খুব হাসি পাচ্ছে রুহির কাণ্ড দেখে। রাজ নিজেই এক চামচ খাবার রুহির মুখে তুলে দিল। রুহি ভয়ে ভয়ে খেল। রুহি কই, ঝাল তো নাই। রাজ একদিনে বেশি শাস্তি দেই না, তাই ওয়েটারকে ইশারায় মানা করে দিয়েছিলাম। রুহি তাহলে তো খাওয়া যায় বলে খেয়ে নিল। রাজ এসে রুহির হলের সামনে নামিয়ে দিল। গাড়ি থেকে নামতেই স্নেহার সাথে দেখা হল। স্নেহা, হারে রাজ, তুই এখানে? কোথায় গিয়েছিলি? রাজ, আরে বলিস নাই, ফকিন্নি এসে বলল বাইরে খেতে চায়, আসলে জানিস তো গরিব ভালো মন্দ খেতে পারে না, আর আমার কাছে এভাবে বলল তাই খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। রুহি আবার ধাক্কা খেল। রুহি, আমি? রাজ, তা না হলে তোর মতো ফাউল মেয়েকে নিয়ে আমি যেতাম? আচ্ছা বলতো, আমার টাকায় যা যা খেয়েছিস সেগুলি এর আগে কখনো খেয়েছিস? অবশ্য তার বিনিময়ে অনেক আনন্দও দিয়েছিস আমায়। একটু অন্যরকম ভাবে তাকিয়ে বলল। রুহি বোঝল রাজ খারাপ কিছু ইঙ্গিত করছে। স্নেহা, ছি, রাজ কি বলছিস এগুলা? রাজ, আরে স্নেহা, তুই জানিস না টাকার জন্য এর মতো মেয়েরা সব করতে পারে। দেখিস নি ক্লাসে এত কিছু হওয়ার পরেও আমার সাথে গেল শুধুমাত্র ভালো কিছু খেতে পারবে বলে। রুহির লজ্জায় মাথা নিচু হয়ে গেল। কান্নাও পাচ্ছে খুব। রুহি নরম গলায় বলল, আমি এখন যাই রাজ। রাজ আবারও রুহিকে একটা থাপ্পড় মারল। কি মনে করেছিস আমি মিথ্য বলছিলাম তখন? ক্লাসের সবগুলা কথাই সত্যি ছিল। আমার সাথে গিয়েছিলি বলে খুশিতে আত্মহারা হয়ে যাস না। আমাকে রাজ বলে ডাকতে মানা করছি না? স্যার বলে ডাকবি। আফটার অল তোর একজন কাস্টমার আমি। রুহি গালে হাত দিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। স্নেহারাজ, তুই কি চাইছিস বলতো? কাল অবধি তুই তো রুহিকে অনেক ভালোবাসতি। রাজ এখন বাসি নাকে বলল। স্নেহা, বুঝলাম না। রাজ পরে বোঝাব, এখন শুধু এইটুকু জেনে রাখো, এই মেয়েটা রাজের জান। স্নেহা অবাক হয়ে তাকিয়ে থাকল। রাজ চলে গেল। স্নেহাল, যাক বাবা, এ আবার কেমন ভালোবাসা। পরদিন সকালে রুহি ক্লাসে এসে পিছনের সিরিয়ালে গিয়ে দেখল একটা ছেলে বসে আছে। রুহি, আমি এখানে একটু বসতে পারি? ছেলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়, বসুন না। রুহি ধন্যবাদ বলে রুহি ছেলেটির পাশে বসল। ক্লাসের অপেক্ষা করছিল সবাই। কিন্তু ক্লাসের আগেই রাজ এসে রুহিকে একটানে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে রুহির সাথে বসে থাকা ছেলেটিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে, কি বলেছিলাম এর পাশে কেউ বসবে না? আমার কথা কানে যায়নি? এখন দেখ আমি তোর কি অবস্থা করি। রুহি দৌড়ে এসে বলল, মারবেন না প্লিজ, বিশ্বাস করুন উনি বসেননি, আমিই বসেছিলাম। রাজ, তোর ব্যবস্থা পরে করছি, আগে এটার করি বলেই ছেলেটিকে মারতে শুরু করল। ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত পড়তে লাগল। রুহি কাঁদতে কাঁদতে বলল, ছেড়ে দিন প্লিজ। রাজ সবাইকে উদ্দেশ্য করে বলল, এর পরেও যদি এই ভুলটা কেউ করো তাহলে এর চেয়েও খারাপ অবস্থা করব বলে ছেলেটিকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। রুহি কাঁদতে কাঁদতে বলল, সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমাকে মাফ করে দিন প্লিজ, বলে নিজের ওড়না দিয়ে ছেলেটির রক্ত মুছে দিতে লাগল।
একটু পর রাজ এসে বলল, বাহ, বিনা টিকিটে এখানে বাংলা সিনেমার ইমোশনাল সিন দেখানো হচ্ছে নাকি? রুহি রাজের দিকে তাকালো, তার চোখে অঝোর ধারায় পানি পড়ছে। সেটা দেখে রাজের মেজাজ আরো খারাপ হয়ে গেল। রাজ এসে ছেলেটিকে টেনে তুলে বলল, ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভাই তোর তো বাঁচার কোনো ইচ্ছায় নাই। আমি আর কি করব বলতো? রাজ, এই কে আছিস? মালটাকে ছাদে নিয়ে যা, আমি আসছি। কয়েকটা ছেলে এসে ছেলেটাকে নিয়ে গেল। ভয় রুহির গলা শুকিয়ে গেছে। রাজের পায়ে ধরে বলল, প্লিজ ক্ষমা করে দিন, আর হবে না। রাজ রুহির চুলের মুঠি ধরে তুলে বলল, যা হওয়ার হয়ে গেছে। তুই একটা ছেলের গায়ে হাত দিয়েছিস, আবার নিজের নাগরের জন্য চোখের জলে নয়ন ভাসাচ্ছিস। কেঁদে কেঁদে সবার সামনে রোমান্টিক সিন ক্রিয়েট করার আগে মনে ছিল না আমার কথা? ভালোবাসার আদান প্রদানের সময় মনে ছিল না? ওড়নায় লেগে থাকা রক্ত দেখিয়ে বলল, তোর ওড়না এতই সস্তা হয়েছে যে যার তার গায়ে বুলিয়ে দিস। রাজ সবার সামনেই একটানে রুহির ওড়নাটা ফেলে দিল আর বলল, দূর হ এখান থেকে। রুহি ওড়নাটা তুলতে গেল। রাজ ওড়নায় পায়ে দিয়ে ধরে বলল, ওটা ছাড়াই যাবি, সবাই দেখুক তুই কত খারাপ। রাজভার বার বলছিলাম, আমাকে রাগাস না। শুনলি না আমার কথা? মাঝখান থেকে একটা নিরহ ছেলের জীবন গেল। আসলে মেইন কালপ্রিট তো তুই। রুমে যা আর নিজের কর্মফল ভোগ করার জন্য তৈরি হ। রাজ আসছে তোর জীবন নরক বানাতে। রাজ এসে বলল, বাহ, বিনা টিকিটে এখানে বাংলা সিনেমার ইমোশনাল সিন দেখানো হচ্ছে নাকি? রুহি রাজের দিকে তাকালো, তার চোখে অঝোর ধারায় পানি পড়ছে। সেটা দেখে রাজের মেজাজ আরো খারাপ হয়ে গেল। রাজ এসে ছেলেটিকে টেনে তুলে বলল, ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভাই তোর তো বাঁচার কোনো ইচ্ছায় নাই। আমি আর কি করব বলতো? রাজ, এই কে আছিস? এটাকে ছাদে নিয়ে যা, আমি আসছি। কয়েকটা ছেলে এসে ছেলেটাকে নিয়ে গেল। ভয় রুহির গলা শুকিয়ে গেছে। রাজের পায়ে ধরে বলল, প্লিজ ক্ষমা করে দিন, আর হবে না। রাজ রুহির চুলের মুঠি ধরে তুলে বলল, যা হওয়ার হয়ে গেছে। তুই একটা ছেলের গায়ে হাত দিয়েছিস, আবার নিজের আশিকের জন্য চোখের জলে নয়ন ভাসাচ্ছিস। কেঁদে কেঁদে সবার সামনে রোমান্টিক সিন ক্রিয়েট করার আগে মনে ছিল না আমার কথা? ভালোবাসার আদান প্রদানের সময় মনে ছিল না? ওড়নায় লেগে থাকা রক্ত দেখিয়ে বলল, তোর ওড়না এতই সস্তা হয়েছে যে যার তার গায়ে বুলিয়ে দিস। রাজ সবার সামনেই একটানে রুহির ওড়নাটা ফেলে দিল আর বলল, দূর হ এখান থেকে। রুহি ওড়নাটা তুলতে গেল। রাজ ওড়নায় পায়ে দিয়ে চেপে বলল, ওটা ছাড়াই যাবি, সবাই দেখুক তুই কত খারাপ। রুহি ওড়না ছাড়াই বাইরে যেতে চাইল। পিছন থেকে রাজ বলে উঠল, তোকে ওড়না ছাড়া যেতে বলেছি, কিন্তু সবাইকে শরীর দেখিয়ে দেখিয়ে যেতে বলিনি। সবাই দেখবে তুই ভুল করেছিস, কিন্তু তর শরীর দেখবে না, বুঝেছিস? রুহি, আপনি যা যা করছেন সেটা নিজের চোখে দেখার পরেও বুঝতে পারছি না। তাহলে মনে মনে কি বলছেন কি করে বুঝব? কাঁদতে কাঁদতে রাজ পিছন থেকে এসে বলল, তোকে বুঝতে হবে, আমার নাবলা সব কথা তোকে বুঝতে হবে, না হলে কপালে দুঃখ বাড়বে। বলে একটানে রুহির চুল খুলে দিল আর চুলগুলি ছড়িয়ে দিল। রুহির চুল বেশ লম্বা হওয়ায় সেটা দিয়ে শরীর ভালো মতোই ঢেকে গেল। রাজ, এবার যা। রুহি এবার যেতে চাইল। রাজ পিছন থেকে আবার বলল, এই দাঁড়া, কাঁদছিস কেন? আমি তোকে মেরেছি? এক্ষুনি চোখ মুছ বলছি। কিন্তু রুহির কান্না বন্ধ হচ্ছে না। রাজও জানতাম ভালো কথা তোর ভালো লাগবে না। আরে নিজের জন্য একটু কান্না জমিয়ে রাখো, তোর জন্য অনেক কিছু অপেক্ষা করছে। তখন কান্নার জন্য চোখে পানি থাকবে না। রুহি দৌড়ে চলে গেল। স্নেহা এসে রাজকে বলল, কি করছিস রাজ? যাকে ভালোবাসিস তাকে এভাবে কষ্ট দিচ্ছিস? রাজ, কি করব বলতো?
ও কেন অধিকার নিয়ে আমার পাশে বসল না? কেন আমাকে জোর করল না? ও তো এমন ছিল না। তাহলে এখন কেন আমার সাথে এমন করছে? ওকে এখানে যেমন দেখছি ও মোটেও তেমন না। ও সবসময় আমার উপর নিজের ইচ্ছে চাপিয়ে দিত, আমাকে শাসন করত। যে মেয়ের স্টাইল দেখে সবাই হিংসা করত, আজ সে এমনভাবে থাকে যেন সে কিছুই চিনে না। ভালো করে বলেছিলাম ঠিক হয়ে যেতে, আমার জীবনে ফিরে আসতে, কিন্তু ও নিজের মুখোশ খুলতে রাজি না। ওকে ভালোমতো বললে কখনোই নিজের পরিচয় দিবে না, কিন্তু অপমান করলে রাগে নিজের পরিচয় ঠিকই দিবে। আমিও দেখতে চাই ও কতদিন নিজেকে লুকাতে পারে। ও কি বোঝে না ভালোবাসার মানুষের সামনে মুখোশ পরে থাকা যায় না? স্নেহা, তুই ওকে আগে থেকেই চিনিস? রাজভাল লাগছে না রে, আর কোনো প্রশ্ন করিস না। আমি আর বলতে পারব না। ও আমার সাথে যা যা অন্যায় করেছে সেগুলি মনে হলে নিজেকে ঠিক রাখতে পারি না। স্নেহা, শান্ত হ, রাজ সব ঠিক হয়ে যাবে। রাজ কিছুই ঠিক হবে না। ঠিক হওয়ার হলে অনেক আগেই হতো, কিন্তু এখন যখন একবার খুঁজে পেয়েছি আমি নিজেই ঠিক করে নিব। আজ থেকে ও বুঝবে রাজ কি। আমার জীবনটা শেষ করে দিয়ে এখন সাধু সেজে থাকলেই আমি ওকে ছেড়ে দিব ভেবেছিস? কিছুতেই ন। ও নিজের মুখে স্বীকার করিয়ে ছাড়ব ভুল করেছে, তারপর ক্ষমা করব। খুব ভালোবাতাম ওকে, খুব বেশি কেন আমাকে ঠকাল বলতে পারিস? এগুলা বলতে বলতে রাজ নিজের চোখের জল লুকাতে সেখান থেকে চলে গেল। স্নেহাও বোঝল বিশাল কোনো ঘটনা আছে, না হলে রাজের কান্না করার কথা না। এদিকে রুহি রুমে ঢুকে কান্না করছে আর ভাবছে উনি কি সত্যিই ছেলেটাকে মেরে ফেলবেন, এইটুকু ভুলের এত বড় শাস্তি? কিন্তু রাজ তখন ছেলেটাকে নিতে পাঠিয়েছিল, মারার জন্য না, হাসপাতালে নেওয়ার জন্য। রাজ ক্লাস থেকে সোজা হাসপাতালে গেল। গিয়ে ছেলেটার হাত ধরব, বলল, সরি ব্রো, আমি রুহির উপর রেখে গেছিলাম, ওকে মারতে পারিনি, তার রাগ তোমার উপর ঝেড়ে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ছেলেটিও সব বোঝে, রাজের সাথে হাত মিলিয়ে বন্ধুত্ব করে নিল। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। রুহি ততক্ষণে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। রাজ রুহির রুমে ঢুকে দেখে রুহি ঘুমোচ্ছে। রুহিকে দেখতে খুব সুন্দর লাগছে। রুহিকে দেখে মনে হচ্ছে যেন একটা কিউট বিড়ালের বাচ্চা গুটি সুটি হয়ে শুয়ে আছে। রাজের আর সহ্য হল না, রুহির কাছে গিয়ে আলতো করে তার কপালে, গালে, ঠোঁটে নিজের আদুরি পরশ বুলিয়ে দিল। আদো আদো ঘুমের মধ্যে রুহির মনে হল তার মুখে নরম কিছু একটা বিচরণ করছে। ভয় চিৎকার করতে যাবে তখনই রাজ নিজের ঠোঁট দিয়ে রুহির ঠোঁট চেপে ধরল। রুহি উম্মম মম মরাজকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগল। কে শুনে কার কথা, রাজ নিজের কাজে ব্যস্ত। রুহির ঠোঁট দুইটি রাজের কাছে এতক্ষণে ললিপপে পরিণত হয়েছে আর রাজ তার সবটুকু মিষ্টি চষে নিচ্ছে। প্রায় 5 মিনিট পর ছাড়ল। রুহি, আপনি এত খারাপ কেন? হাঁপাতে হাঁপাতে। রাজ, তুমি বানিয়েছ তাই। রুহি, আপনি কখন কি করেন আর কি বলেন আমি সত্যিই বুঝি না। রাজ, তাই আচ্ছা রুহি, কেন করছো এমন? এত কষ্ট কেন দিচ্ছ? রুহি, ওয়েটকে কাকে কষ্ট দিচ্ছে বললেন? আমি দিচ্ছি? আপনাকে সত্যিই মেন্টাল হাসপাতালে রেখে আসা উচিত। রাজ হতাশার হাসি হেসে বলল, জানতাম তুমি ভালো কথার মানুষ না। রুহি, জানেন যখন, তাহলে আমার পিছনে পড়ে আছেন কেন? রাজ, কেন পড়ে আছি সেটা হাড়ে হাড়ে বোঝাব, এখন রুম থেকে বের হ। রুহি, বের হব মানে কোথায় যাব? রাজ, স্টোর রুমে। রুহি, ওখানে গিয়ে কি করব? রাজ, আজ থেকে ওখানেই থাকবি। রুহি, মানে কি? রাজ, সকালে যা যা করলি তার শাস্তি তো শুধু ছেলেটা পেল। দুইজনের মধ্যে এত ভালোবাসা, নিজের আশিকের কষ্টের ভাগ নিবি না? রুহি, আপনি কি সোজাসুজি কথা বলতে পারেন না? রাজ, বাঁকা কথা কই বললাম?
আমি আজ থেকে এই রুমে থাকব আর তুই স্টোর রুমে। বেশি কথা না বলে নিজের জিনিসপত্র নিয়ে ভাগ। রুহি, এই উগান্ডা এখানে থাকলে আমার জীবন নরক হতে বেশিক্ষণ লাগবে না। আমি আজ রাতেই পালাব, মনে মনে ভাবতে ভাবতে নিজের জিনিস গুছগাছ করছে। হঠাৎ রুহির কিছু জিনিস নিচে পড়ে গেল। রুহি সেগুলি নেওয়ার জন্য রাজের সামনে নিচু হল। সেটা দেখে রাজের পায়ের রক্ত মাথায় উঠে গেল। রুহিকে টেনে তুলে রুহির থুতনিতে ধরে রুহির মুখটা নিজের মুখের সামনে উঁচু করে ধরে বলল, মারতে ইচ্ছা করছে না, তা না হলে একটা থাপ্পড় মেরে সবগুলি দাঁত হাতে ধরিয়ে দিতাম। রুহি অবাক হয়ে বলল, আবার কি করলাম? যা বলেছেন তাই তো করছি। রাজ, চোখের সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, চোখে পড়ছে না? তার সামনে এভাবে নিচু হলি কেন? জামার ফাঁকে সব তো দেখা যাচ্ছিল। রুহি লজ্জায় আর ভয়ে তাড়াতাড়ি নিজের ওড়নার দিকে তাকালো আর ঠিক করে নিল। রাজ আর কখনো কোনো ছেলের সামনে এভাবে নিচু হতে দেখলে কি হবে বুঝতেই পারছ। রুহি, সাইকোর বাচ্চা, আজকের পর আমাকে আর পেলে তো মনেমনে। সব কিছু নিয়ে স্টোর রুমে গেল। রুহি, খোদা, এটা থাকার মতো জায়গা? এখানে কিভাবে থাকব? সাইকোর বাচ্চা, তোকে ডিসেম্বর মাসের রাতে বরফ জলে ভিজিয়ে রাখতে পারলে শান্তি পেতাম। পিছন থেকে রাজ, আমাকে কিছু বলছো মনে হচ্ছে? রুহি পিছন ফিরে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে বলল, কই না তো, আমি বলছিলাম রুমটা বেশ ভালো। রাজ ব্যাপারটা বোঝল আর হেসে চলে গেল। রুহি, উগান্ডা, সাইকো, বদের হাড্ডি, তোকে আমি আরশোলার স্যুপ বানিয়ে খাওয়াব। যদিও আমি আরশোলা ভয় পাই না, তবু তাদের সাথে রুম শেয়ার করাটা কি অসম্মানের একটা বিষয়? যাক, আমি তো আর এখানে থাকব না, একটু পরেই পালব। রাতের খাবার খেয়ে সবাই যে যার নিজের রুমে চলে গেল। রাজ কোথায় জানি বের হয়েছে, সেই ফাঁকেই রুহি সেখান থেকে পালিয়ে গেল। রাজ রাতে ফিরে দেখে স্টোর রুমের দরজা লক করা ও ভাবল রুহি ঘুমিয়ে গেছে, তাই আর ডাকল না, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রাজ রুহির ঘরে গিয়ে দেখে রুহি নেই, তার জামা কাপড়ও নেই। রাজে বুঝতে পারল রুহি পালিয়েছে। রাজ, তোর সাহস হয় কি করে আমাকে আবার ছেড়ে যাওয়ার? যতই ছাড় দিচ্ছি ততই মাথায় চড়ে বসেছিস। রাজকে ছেড়ে মরার পারমিশনও তোর নাই। আর তো পালানো। এবার তোকে আমার হাত থেকে কে বাঁচায় দেখি। চলবে।